আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করছি একটা দৃশ্য দিয়ে। সকাল 10টা। যে কোনো জেলা শহরের একটা সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংকের শাখার সামনে একটা লম্বা লাইন। লাইনের সামনের দিকে তাকান, দেখবেন একজন বৃদ্ধ মানুষ। সাদা পাঞ্জাবি, একটু কুঁজো হয়ে দাঁড়িয়ে, হাতে একটা পুরনো ফাইল। ভেতরে পেনশন পেমেন্ট অর্ডার, জাতীয় পরিচয়পত্র। তিনি পেনশন তুলতে এসেছেন। এই লাইনে তিনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? হয়তো আধা ঘন্টা, হয়তো 1 ঘন্টা। পা ব্যথা করছে, কিন্তু যেতে পারছেন না, কারণ পেনশনের টাকা না তুললে এই মাস চলবে না। পিছনে ফিরে তাকান, আরও কয়েকজন বৃদ্ধ। একজন মহিলা, শাড়িটা একটু মলিন। আরেকজন বৃদ্ধ হাঁটার লাঠি নিয়ে এসেছেন। এই দৃশ্যটা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতি মাসে দেখা যায়। এই মানুষগুলো কারা? এরা একসময় এই দেশটা চালিয়েছেন। স্কুলে পড়িয়েছেন, হাসপাতালে রোগী দেখেছেন, অফিসে ফাইল সামলেছেন। এখন এই লাইনে দাঁড়িয়ে পেনশনের টাকা তুলতে হচ্ছে। এই দৃশ্যটা দেখলে মনে হয়, রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করেছে, নাকি এই লাইনটাই রাষ্ট্রের ব্যর্থতার প্রতীক? আজকের ভিডিও সেই প্রশ্নের উত্তর খুঁজবে। প্রিয় দর্শক, সেই ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটার মাথার ভেতরে কি চলছে সেটা জানার চেষ্টা করি। তিনি হয়তো ভাবছেন, এই মাসে ডাক্তার দেখাতে হবে, কিন্তু পেনশনের টাকায় ওষুধ আর ডাক্তার একসাথে হবে না। তিনি হয়তো ভাবছেন, ছোট ছেলে গত মাসে পাঠিয়েছে 2000 টাকা, এই মাসে আর চাইব না, ওরও সংসার আছে। তিনি হয়তো ভাবছেন, এই টাকাটা তুলে বাড়ি ফিরতে ফিরতে কত বাঁচবে, তারপর বাজার করতে যেতে হবে। শরীরটা আর আগের মতো নেই। এবং গভীরতম কোথাও হয়তো একটা প্রশ্ন, এতদিন কাজ করলাম, এ কি আমার প্রাপ্য? এই প্রশ্নটার উত্তর দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। পেনশন গেজেট সেই দায়িত্বের কিছুটা পালন। প্রিয় দর্শক, পেনশন নিয়ে কথা বলতে গেলে একটা বিষয় বারবার আসে, সরকারের কাছে টাকা নেই। এই যুক্তিটা সত্যিকারের পরীক্ষা করি। বাংলাদেশের মোট জাতীয় বাজেট 2024 থেকে 25 অর্থ বছরে ছিল প্রায় 7,65,000 কোটি টাকার কাছাকাছি। 9 লক্ষ পেনশনভোগীর পেনশন যদি গড়ে মাসে 5,000 টাকা করে বাড়ে, বার্ষিক অতিরিক্ত ব্যয় হবে মাত্র 5,400 কোটি টাকা। এটা মোট বাজেটের মাত্র 0.7%। 0.7%। এই পরিমাণ অর্থ কি সরকারের কাছে নেই? নিশ্চয়ই আছে। তাহলে টাকা নেই যুক্তিটা কি ঠিক? না, সঠিক যুক্তি হলো অগ্রাধিকারে নেই। বাংলাদেশে প্রতি বছর নতুন মন্ত্রণালয়ের গাড়ি কেনা হয় শত শত কোটি টাকায়। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয় হাজার হাজার কোটি টাকা। বিদেশ সফরে সরকারি ব্যয় হয় কোটি কোটি টাকা। সেই তুলনায় 9 লক্ষ বৃদ্ধ মানুষের পেনশন বাড়াতে 5,400 কোটি টাকা খরচ হওয়া, এটা কি সরকার করতে পারে না? পারে, কিন্তু করতে চায় না যথেষ্ট। এই সত্যটা বলার সাহস থাকা দরকার। প্রিয় দর্শক, এখন একটু ইতিহাস ঘাঁটি। বাংলাদেশের ইতিহাসে পে স্কেল পরিবর্তনের সময়গুলো লক্ষ্য করলে একটা প্যাটার্ন দেখা যায়। প্রতিটি পে স্কেল এসেছে যখন সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট হয়ে পড়েছেন, যখন আন্দোলনের ভয় তৈরি হয়েছে, বা যখন নির্বাচনের আগে ভোট ব্যাংক তুষ্ট করার দরকার হয়েছে। 1997 সালের পে স্কেল এসেছিল নির্বাচনের আগে। 2009 সালের পে স্কেল এসেছিল নতুন সরকার ক্ষমতায় আসার পরেই। 2015 সালের পে স্কেল এসেছিল বড় আন্দোলনের পরে। এবারের নবম পে স্কেলও আসছে নির্বাচনের পরে, নতুন সরকারের প্রথম বছরে। মানে পে স্কেল রাজনৈতিক প্রয়োজনীয়তায় আসে, মানবিক প্রয়োজনীয়তায় নয়। কিন্তু পেনশনভোগীরা রাজনৈতিক চাপ তৈরি করতে পারেন না, তাই তাদের সুবিধা সবসময় পরে আসে, আংশিকভাবে আসে। এই রাজনৈতিক বাস্তবতাটা বদলাতে না পারলে পেনশন ব্যবস্থার স্থায়ী সংস্কার হবে না। প্রিয় দর্শক, এখন কথা বলবো এমন একটা দিক নিয়ে যেটা এই আলোচনায় কখনো আসে না, ধর্মীয় ও নৈতিক দৃষ্টিভঙ্গি। ইসলাম ধর্মে বৃদ্ধদের প্রতি সম্মান ও তাদের যত্ন নেওয়ার বিষয়ে অনেক নির্দেশনা আছে। পবিত্র কুরআনে মা বাবার প্রতি সদয় আচরণের কথা বলা হয়েছে, হাদিসে বৃদ্ধদের সম্মান করার কথা বলা আছে। কিন্তু এই ধর্মীয় শিক্ষাটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে আসে, যখন রাষ্ট্র তার বৃদ্ধ কর্মচারীদের সাথে ব্যবহার করে, তখন কি সেই শিক্ষা প্রতিফলিত হয়? একজন মুসলিম হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর। পেনশন গেজেটের দাবি তোলা, পেনশনভোগীদের সাহায্য করা, তাদের হয়ে কথা বলা, এটা শুধু নাগরিক দায়িত্ব নয়, এটা ধর্মীয় দায়িত্ব।
প্রিয় দর্শক, এখন সংখ্যার হিসাবে আসি। নতুন পে স্কেলে গ্রেড অনুযায়ী পেনশনের সম্ভাব্য হার। 20তম গ্রেডে বর্তমান মূল বেতন 8,250 টাকা, বর্তমান পেনশন 4,125 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 20,000 টাকা হলে পেনশন হবে 10,000 টাকা। 15তম গ্রেডে বর্তমান পেনশন 4,850 টাকার কাছাকাছি। নতুন পে স্কেলে মূল বেতন 19,400 হলে পেনশন হবে 9,700 টাকা। 10ম গ্রেডে বর্তমান পেনশন 8,000 টাকা, নতুন মূল বেতন 32,000 হলে পেনশন হবে 16,000 টাকা। 9ম গ্রেডে বর্তমান পেনশন 11,000 টাকা, নতুন মূল বেতন 44,000 হলে পেনশন হবে 22,000 টাকা। 7ম গ্রেডে বর্তমান পেনশন 14,500 টাকা, নতুন মূল বেতন 58,000 হলে পেনশন হবে 29,000 টাকা। 6ষ্ঠ গ্রেডে বর্তমান পেনশন 17,500 টাকা, নতুন মূল বেতন 71,000 হলে পেনশন হবে 35,500 টাকা। 5ম গ্রেডে বর্তমান পেনশন 21,250 টাকা, নতুন মূল বেতন 85,000 হলে পেনশন হবে 42,500 টাকা। এখন এই সংখ্যাগুলো দেখুন এবং ব্যাংকের লাইনে দাঁড়ানো সেই বৃদ্ধের কথা মনে করুন। তার গ্রেড যদি 20তম হয়, 10,000 পেনশনে কি তার মাস চলবে? যদি 15তম গ্রেড হয়, 9,700 টাকায় কি ঢাকায় থেকে সম্মানের সাথে বাঁচা সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর দিলেই বোঝা যায় গেজেট যা দিবে তা কতটা যথেষ্ট। প্রিয় দর্শক, এখন বলবো এমন কিছু যেটা পেনশন আলোচনায় একটা সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করে। সেটা হলো পেনশনভোগীর অভিজ্ঞতা ও জ্ঞান। বাংলাদেশে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক 25 বছরে যা শিখেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই জ্ঞান কি শেষ হয়ে যায় অবসরের সাথে সাথে? না। কিন্তু আমাদের সমাজে অবসরপ্রাপ্তদের সেই জ্ঞান ব্যবহারের কোনো কাঠামো নেই। উন্নত দেশে অবসরপ্রাপ্তরা স্বেচ্ছাসেবক পরামর্শদাতা হিসেবে কাজ করেন, তরুণ উদ্যোক্তাদের সাহায্য করেন, শিক্ষা প্রতিষ্ঠানে অতিথি শিক্ষক হিসেবে যোগ দেন। বাংলাদেশে এই সংস্কৃতি নেই। একজন বছর 50-এর অভিজ্ঞ মানুষ অবসরে গেলে তার সেই অভিজ্ঞতা সমাজের কোনো কাজে আসে না। এটা একটা বিশাল অপচয়, শুধু মানুষটার জন্য নয়, সমাজের জন্য। পেনশন ব্যবস্থার সংস্কারের পাশাপাশি অবসরপ্রাপ্তদের জ্ঞান ও অভিজ্ঞতা সমাজের কাজে লাগানোর একটা কাঠামো তৈরি করা উচিত। এটা তাদের মানসিকভাবেও সক্রিয় রাখবে এবং সমাজকেও সমৃদ্ধ করবে। প্রিয় দর্শক, গ্যাজেট প্রকাশের পরে আপনার করণীয় এখন বলবো, কিন্তু এবার একটু ব্যতিক্রমী কোণে বলবো। আপনি যদি নিজে পেনশনভোগী না হন তাহলেও কি করতে পারেন? প্রথমত, আপনার পরিচিত পেনশনভোগীদের খুঁজে বের করুন, পাড়ায়, পরিবারে, প্রতিবেশীদের মধ্যে। তাদের জানান গ্যাজেট এসেছে, তাদের পেনশন বাড়বে। দ্বিতীয়ত, যারা নিজে গ্যাজেট পড়তে পারবেন না বা হিসাব করতে পারবেন না, তাদের সাহায্য করুন। গ্যাজেট পড়ে দিন, হিসাব করে দিন, হিসাব অফিসে নিয়ে যান। তৃতীয়ত, আপনার এলাকার সংসদ সদস্যকে জানান, চিঠি লিখুন, ইমেইল পাঠান, সরাসরি দেখা করুন। বলুন, আপনার এলাকার পেনশনভোগীরা কষ্টে আছেন, পেনশন ইন্ডেক্সেশন আইন চাই। চতুর্থত, সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা তুলুন। আপনার পরিচিত কোনো পেনশনভোগীর গল্প শেয়ার করুন, মানুষের সামনে এই বিষয়টা তুলে ধরুন। পঞ্চমত, নিজে পেনশনভোগী হলে অফিসে যান, দাবি করুন, বকেয়া নিন, চুপ থাকবেন না। আপনার প্রাপ্য আপনিই নিতে হবে। প্রিয় দর্শক, শেষ করার আগে সেই ব্যাংকের লাইনের ছবিতে ফিরে যাই। সেই বৃদ্ধ মানুষটা এখনো লাইনে দাঁড়িয়ে, পা ব্যথা করছে কিন্তু সরছেন না। তিনি কি কখনো ভেবেছেন এই লাইনে দাঁড়াতে হবে? চাকরিতে ঢোকার সময় কি এই দৃশ্যটা তার মাথায় এসেছিল? আসেনি। তিনি ভেবেছিলেন রাষ্ট্র তাকে দেখবে। রাষ্ট্র কিছুটা দেখছে, পেনশন গ্যাজেট আসছে, কিছু টাকা বাড়বে, কিন্তু যথেষ্ট কি? এই প্রশ্নটার উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের সবার। কারণ আজকের সেই বৃদ্ধ মানুষটা আগামীকালের আমরাই। তিনি যদি সম্মানের সাথে বাঁচতে পারেন তাহলে আমরাও পারবো। তিনি যদি না পারেন তাহলে আমরাও পারবো না। পেনশন গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথে এই চ্যানেলে সম্পূর্ণ আপডেট পাবেন। এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, এই ভিডিওটা শেয়ার করুন। শুধু পেনশনভোগীর পরিবারের সাথে নয়, প্রতিটি মানুষের সাথে যে ব্যাংকের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধের চোখের ভেতরে একবার তাকিয়েছেন। কারণ সেই চোখের ভেতরে যা আছে সেটা অনুভব করতে পারলেই পরিবর্তন আসবে। আল্লাহ হাফেজ।